নমস্কার বন্ধুরা, তোমাদের অনুরোধে আমরা ক্লাস 9-এর চন্দ্রনাথ গল্পটি নিয়ে এসেছি। তোমরা এর পরে কোন গল্পটি দেখতে চাও তা কমেন্টে অবশ্যই জানাও। সেই গল্পটির নামে যদি 20টি কমেন্ট আসে তাহলে আমরা পরবর্তী গল্প নিয়ে আসব। ধন্যবাদ। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। কত কথাই মনে পড়ছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্যে আকাশে কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে উজ্জ্বল ও প্রধান হয়ে আছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথকে তুলনা করে আমার আনন্দ হয়। ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে। দীর্ঘ বিশ্বাসের সাথে সেও নিজের জীবনের কক্ষপথে এগিয়ে চলেছে। একদিন পিছনেও তাকালো না, একটু বিশ্রামও করল না। যেটি অর্জন করার জন্য সে চলেছে সেটি সে এখনও পায়নি, তবুও সে চলছে। সঙ্গে সঙ্গে আরও একজনের কথা মনে পড়ছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরও একজনকে মনে পড়ছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। কেমন করে যে এই তিনজন একই সময়ে ছোট একটি গ্রামে এসে পড়েছিল বলতে পারি না, কিন্তু অবাক হব না। আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনার বাইরে বিচিত্র সমাবেশ যতটুকু, প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সম্পূর্ণভাবে নিমগ্ন হয় কি করে? এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। ঘরে কেউ নেই। টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ জ্যোতিতে জ্বলছে। আলোকিত ঘরের মধ্যে একা বসে চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবছি। সামনেই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তিত হয়ে দেখে রয়েছে। আমারই ছায়া, তবু আমার চিন্তার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আলোটা নিভিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। অতীতের রূপ এই অন্ধকার। যেদিকটা কেটে যায় সেই দিকটা কিন্তু অন্ধকারের মধ্যেই চলে যায়, অন্ধকারের সমুদ্রের মধ্যে যেন ডুব দেয়। যেদিন যায় সেদিন তো আর কখনো ফেরে না, তাই অন্ধকারের মধ্যেই তাকে খুঁজছি। সে দেখা দিল। অন্ধকারের মধ্যেই সুস্পষ্ট রূপ গ্রহণ করল সে। সামনে দাঁড়ালো কিশোর চন্দ্রনাথ। দীর্ঘাকৃত সুবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। অসাধারণ তার মুখাকৃতি। প্রথমে চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাকটা। একটু রাগেই তার নাক মোটা হয়ে যায়। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যখানে শিরায় রচিত একটি ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হলেই নাকের ঠিক ওপরের মধ্যে কপালে ওই ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়ছে। শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি, ওই যে বোর্ডিংয়ের ফটকের সামনেই চেয়ারে বেঞ্চের আসন পেতে বসে আছেন, হুকাটা হাতে ধরা আছে। চিন্তিতভাবে আমায় বললেন, নুরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষিপ্ত হয়ে উঠেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করে পত্র দিয়েছে। সেকেন্ড প্রাইজ সে নিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি। তার কথা অবহেলা করতে পারলাম না। চন্দ্রনাথের কাছেই গেলাম। দারিদ্র জীর্ণ স্বল্পালোকিত ঘরটার মধ্যে চন্দ্রনাথ বসে আছে। আপন মনে কি লিখছে। তার কাছে গিয়ে দাঁড়ালাম। সে লিখতে থাকলো, কোনো অভ্যর্থনা জানালো না। সে তার স্বভাব নয়। আমি নিজেই বসে প্রশ্ন করলাম, কি লিখছিস? লিখতে লিখতে চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনেশন রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখছি। তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। চন্দ্রনাথ আরও কিছুটা লিখে
কাগজটা আমার সামনে ফেলে দিয়ে বলল, দেখ, কাগজটায় চোখ বুলাচ্ছিলাম। চন্দ্রনাথ বলছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে 2টো ফেল, অমিও আর শ্যামা, তাছাড়া সব পাস হবে। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল। তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। বেশ মনে পড়ছে, তার কথা শুনে রাগ হচ্ছিল। এই দাম্ভিকটা যেন ফেল হয়, এই কামনাও বোধহয় করেছিলাম। চন্দ্রনাথ হেসে বলল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। 1-এর মূল্য কমে, সকলের কমবে। দিস ইজ ম্যাথামেটিক্স। আমি এবার কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু সে হলো না। চন্দ্রনাথের দাদা একটা পত্র হাতে এসে দাঁড়ালো। চন্দ্রনাথের হাতে পত্রটা দিয়ে বলল, এ কি? পত্রটার উপর একটু চোখ বুলিয়ে চন্দ্রনাথ অসংকোচে বলল, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজড করেছি কারণ... চন্দ্রনাথের নাক ফুলে মোটা হয়ে উঠল। কপালে শিরায় তৈরি ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করছিল। একটু চুপচাপ থেকে সে বলল, কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁদছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করে তিনি বললেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি, একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। বাধা দিয়ে চন্দ্রনাথ বলল, তুমি জানো না দাদা। কি জানি না? জানবার এতে আছে কি? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রেখেছিল। তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলেও করেছেন তিনি এবং আরও 2-1 জন। চন্দ্রনাথের দাদার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হয়ে চন্দ্রনাথের মুখের দিকে তাকিয়ে থাকলেন। চন্দ্রনাথ বলল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে 3টি অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর আওয়াজে বললেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে পত্র লেখো, বুঝলে? না। তোমায় করতে হবে। না। না। চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। এবার করবে না? ভদ্রলোকের কণ্ঠ এবার কাঁপছিল। না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। চন্দ্রনাথের দাদা বলল, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না। আজ থেকে আমরা পৃথক। বেশ। চন্দ্রনাথের দাদা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি নিশ্চয়ই এই উত্তর আশা করেননি। বিশেষ করে এমন আবেগহীন উত্তর তিনি আশা করেননি। আমি বেশ বুঝলাম, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করছেন। দাঁতে ঠোঁট কামড়ে তিনি দাঁড়িয়েছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখেছি। এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। দাদা মুখ তুলে পাশের জানালার ভিতর দিয়ে আখড়ার তমাল গাছটার দিকে দেখছিলেন। কাকের কোলাহল চলছে সেখানে। তাকে দেখে আমার বড় কষ্ট হলো। আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুছলাম। বোর্ডিংয়ে এসে মাস্টারমশাইকে সংবাদটা দিতে গিয়ে দেখলাম তিনি তখনও সেই তেমনি এক চিন্তাকুল নেত্রে বসে আছেন। আমাকে দেখা মাত্র বললেন, কি হলো নুরু? সে কি বলল? কি কি ঘটেছিল আমি সবই ওনাকে বললাম। তিনি হুকোটি হাতে ধরে নীরবে বসে থাকলেন। মাস্টারমশাই তামাক টানতে টানতে বললেন, আমি একবার যাব নরেশ। কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? না। আচ্ছি। না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথা শুনবে না? মাস্টারমশাইয়ের কণ্ঠস্বর উত্তেজিত হয়ে উঠল। আমি উত্তর দিলাম না, নীরবে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরে মাস্টারমশাই বললেন, আমারই অন্যায় হলো। চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না, ছি ছি ছি। আমি চলে আসছিলাম।
তিনি আবার ডাকলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না? আমি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে চলে আসলাম। দিন দুই পর শুনলাম চন্দ্রনাথ সত্যিই তার দাদার কাছ থেকে আলাদা হয়েছে। চন্দ্রনাথের সঙ্গে দেখা করলাম। সে বলল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি, কিছু বাসন। সে ভাগ হয়ে গেল। আমাকে তো এবার নিজের পায়ে দাঁড়াতেই হতো। এ ভালোই হলো। আমি চুপ করে থাকলাম। মনে হয় সেদিন সে সময়ে ভেবেছিলাম চন্দ্রনাথের সাথে কোনো সম্পর্ক রাখব না। মনে মনে সংকল্প দৃঢ় করছিলাম। চন্দ্রনাথ হেসে বলল, হিরু এসেছিল আমার কাছে, বলে কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরু সেবার ফার্স্ট হয়েছিল, আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। আমি প্রশ্ন করলাম, কি বললি তুই? তার কাকুকে ধন্যবাদ দিয়ে পাঠালাম, আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারি না। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। চন্দ্রনাথের মুখের দিকে তাকিয়েছিলাম। সে আবার বলল, হেডমাস্টার মশাইও ডেকে পাঠিয়েছিলেন, তাকেও উত্তর দিয়ে দিলাম। গুরু দক্ষিণার যুগ আর নেই। স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে গেছে। 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। সেই মুহূর্তে উঠে আসলাম। এরপরেই চলে গেলাম আমি মামা বাড়ি। পরীক্ষার খবর বের হলে হিরুর পত্র পেয়ে আমি অবাক হয়ে গেলাম। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলে গেল। হিরু পত্রের সমস্ত ফলাফল জানিয়েছে। দেখলাম 10টি ছেলে ফেল হয়েছে। আমি তৃতীয় বিভাগে কোনো মতে পাশ হয়েছি। চন্দ্রনাথও 525 পায়নি, কিন্তু একটি শুধু মেলেনি। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে গিয়েছে। হিরু লিখেছে সে স্কলারশিপ পাবে। মনে মনে দুঃখিত না হয়ে পারলাম না। সত্যি বলতে কি, চন্দ্রনাথ ও হিরুর মধ্যে অনেক পার্থক্য। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। বিকেল 5টার ট্রেনে মামার বাড়ি থেকে ফিরে সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পেলাম। হিরু স্কলারশিপ পাবে, তারই প্রীতিভোজ। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। নির্জন বাড়িটা খাঁ খাঁ করছিল, কেউ কোথাও নেই। ঘুমানোর ঘরটাও বন্ধ। কড়াই একটা অতি সামান্য দামের তালা ঝুলছে। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ সেখানে। হিরু ধনীর সন্তান, অর্থের অভাব নেই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাদের বাড়ির পাশের আম গাছটার সে শোভা আজও আমার মনে আছে। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলে জেলার মধ্যে খ্যাতি ছিল। তিনি নিজে সেদিন বাগানটাকে সাজিয়েছিলেন। বিশিষ্ট অতিথিও অনেকে ছিলেন। জনদুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামস্থ কায়স্থ ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। হিরুকে স্পষ্ট মনে পড়ছে। লাবণ্যময় দেহ, আয়ত কোমর, চোখে মোহময় দৃষ্টি। হিরুর কথা মনে করে আকাশের দিকে দেখলে মনে পড়ে শুকতারা। অমনি প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ। হিরু পরম সমাদর করে আমাকে বসালো। নানা কথার মধ্যে সে বলল, কাকা বলেছিলেন এখন থেকে আইসিএস এর জন্য তৈরি হও। বিলেতে যেতে হবে তোমাকে। বিলেতে যাওয়ার আমার বড় সাহায্য রূপ। আমার কিন্তু বারবার মনে পড়ছিল চন্দ্রনাথকে, কিন্তু সেদিন সেখানে তার কথা আমি তুলতে পারিনি। আজই দুপুরে সে চলে গেল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবুও সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো? মাস্টার মশাই, মাস্টার মশাই। সচেতন হয়ে মুখ ঘুরিয়ে দেখলাম শীর্ণকায় দীর্ঘকায় মানুষটি ইন্ডির চাদরটা গায়ে দিয়ে আমাদের দিকে আসছেন। আমরা উঠে দাঁড়ালাম। হেসে মাস্টার মশাই বললেন, নরেই এলে নরেশ। মাস্টার মশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। ছাত্র তার অধিকারের গণ্ডি পার হলেই সে আর তুই নয়, তখন সে তুমি হয়ে যায় তার কাছে। তিনি আবার বললেন, তুমি পড়বে নিশ্চয় নরেশ, কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। তবে ছেড়ো না, ও একটা বড় জিনিস। যেন সেম ইন কুড বাট
সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। আমি চুপ করে থাকলাম। হিরু বলল, নুরুল লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার। হ্যাঁ, বেশ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়বো আমি। তারপর আমাকে প্রশ্ন করলেন, চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি পত্রটত্র লিখে? বললাম, না স্যার, কাউকে সে কিছু জানিয়ে যায়নি। লাঠির ওপর ভর দিয়ে মাস্টারমশাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন। কি যেন তিনি চিন্তা করছিলেন। আমরাও নীরব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাস্টারমশাই নীরবেই চলে গেলেন। আমরা আবার বসলাম। চন্দ্রনাথ একটা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিটা খুলে দেখলাম, সে লিখেছে, প্রিয় বরেশু। প্রিয় বরেশু কেটে লিখেছে, প্রীতি ভাজনেশু। আজকেই আমার যাত্রার দিন, সুতরাং থাকার উপায় নেই। আমাকে মাপ করো, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করছি। কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছে, এই উৎসবটা না করলেই পারতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে। ইতি চন্দ্রনাথ। চিঠিটা হিরুকে ফিরিয়ে দিলাম। হিরু বলল, চিঠিটা রেখে দিলাম আমি, থাক, এটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। আচ্ছা, কোথায় গেল সে? করবেই বা কি? সে যেন নিজেও একথা চিন্তা করে দেখছিল। উত্তর দিয়েছিলাম, জানি না, কিন্তু কল্পনা করেছিলাম কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বেঁধে সেই রাত্রে মানসহীন পথে একাই চলছে। দুই পাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলে যাচ্ছে। মাথার উপরে গভীর নীল আকাশের ছায়াপথ, পাশে কালপুরুষের নক্ষত্র সঙ্গে সঙ্গে চলছে।